আমাদেরকে সর্বদা পরামর্শ, সহযোগিতা এবং সাহসিকতা যদি দিয়ে থাকে, তাহলে আমাদের প্রতিষ্ঠানগুলো আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে। আমি আরেকটি কথা বলি, এখানে জুলাইয়ের মাধ্যমে আজকে আমরা উন্মুক্ত আলোচনায় বসেছি। যে জুলাই না হলে আমরা হয়তো আজকে যার যার অভিব্যক্তিগুলো, মতামতগুলি প্রকাশ করতে পারতাম না। সেই জুলাইয়ে আমার একটি ছেলে, একটি মেয়ে, আমার মেয়ে হয়তো যাইতে পারে নাই, কিন্তু সে মিডিয়ার সাথে, সোশ্যাল মিডিয়ার সাথে সবসময় ছিল। এবং আমার ছেলে যখন 17 তারিখ আমার ছেলে বাসা থেকে বের হয় বাংলাদেশের জার্সি পরে, তখন আমাকে বলল, মা তোমার কাছে মাস্ক আছে? আমি বললাম আছে, কালো মাস্ক। আমার ছেলে বললো না, ওয়ান টাইম মাস্ক, কালোটা ওয়ান টাইম না। তো বলে আচ্ছা আমি কিনে নিবো। আমি বলছি তুমি কি যাচ্ছ? বলে হ্যাঁ আমার যাচ্ছি। তো আমার হাজবেন্ড শোনার পরে বললো, তুমি ছেলেকে যাইতে দিলা কেন? আমি বললাম শোনো, সবাই যদি যায় তা আমার ছেলে কেন ঘরে বসে থাকবে? আমার ছেলেও অংশগ্রহণ করবে, সেই ইউনিভার্সিটিতে পড়ে, তার দেশের প্রতি কিছু দায়বদ্ধতা আছে। এবং আমি তখন আমার প্রতিষ্ঠান চালাই, কিন্তু আমি জানতাম না যে বাইরে এত গুরুতর অবস্থান ঘটছে। তখন আমার একজন শিক্ষক আমাকে, যে সংবাদ মিডিয়াটা সব সময় চলতো, বাইরের একটা সংবাদ মিডিয়া, সেই স্যার আমাকে ওই পেজটাকে ওপেন করে দেয়। এবং আমি দেখলাম যে তাহলে আমি বসে আছি কেন? আমার তো এখন গণ্ডির বাইরে যেতে হবে, যেখানে সারা বাংলাদেশের সর্বস্তরের জনগণ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই ফ্যাসিস্ট বিতাড়িত করার জন্য মাঠে নামছে, সেখানে আমার তো বসে থাকা চলবে না। আমি একজন শিক্ষক, আমার দায়বদ্ধতা, আমার দায়িত্ব সবচাইতে আরো বেশি। তখন আমি আমার শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করলাম, যারা নবম শ্রেণীতে, দশম শ্রেণীতে শিক্ষার্থীরা আছে, তাদেরকে বললাম আর ক্লাস হবে না, তোমরা যে যেখানে আসো সেফ জোনে থেকে তোমরা তোমাদের কার্যক্রম চালিয়ে যাও, যেন তোমরা সেফ থাকতে পারো। আজকে যদি আমরা সবাই একত্র না হই, তাহলে আমাদের সন্তানরা হেরে গেলে আমরা হেরে যাব, আমরা যেন না হেরে যাই। আমাদের সন্তানদের মাধ্যমে আমাদেরকে জিতে আসতে হবে। তো তখন থেকে আমাদের যে চিন্তা, আল্লাহ রহমত, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সারা বাংলাদেশের সর্বস্তরের জনগণ, বিদেশি ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, বোনেরা, যারা আমাদের দেশের বাইরে আছেন, সবার সহযোগিতায় আজকে আমরা একটি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়তে পেরেছি। এবং আমরা আশা করব সেখানে আমাদের এডুকেশন সেক্টরে যেন সেই দুর্নীতি না থাকে, আমাদের এডুকেশন সেক্টরটা যেন সবচাইতে সুন্দরভাবে চলে। আমার আলমগীর ভাই বলেছেন যে যেখানে বই, সরকারি একটা বই পাই আমরা, কিন্ডারগার্টেন স্কুল, এছাড়া কিন্তু আর কোনো অনুদান আমরা পাই না। সরকারি শিক্ষকরা সকল অনুদান পায়, সকল কিছু তাদের কাছে অনায়াসে চলে যায়, আর আমাদের দাবি দেওয়ার মাধ্যমে আদায় করতে গেলেও আমরা আদায় করতে পারি না। তা আমাদের এই বই একবারে যদি দেয়, আমরা কিন্তু অল্প টাকায় ভ্যান গাড়ি ভাড়া দিয়ে, কর্মী ভাড়া দিয়ে আমরা নিয়ে যাইতে পারি। সেখানে কিন্তু আমাদেরকে স্তরে স্তরে বই দেয়, যেখানে আমরা প্রতিটা স্তরে হয়রানির শিকার হইতে হবে। আমরা এই শিকার হয়রানিগুলো আর হইতে চাই। আমরা আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা সারা বিশ্বকে, সারা বাংলাদেশকে জানিয়ে দিতে চাই যে আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ। আমরা দুর্নীতির আস্তাগুলা, যেখানে বিগত সরকারের আমলে দুর্নীতি হয়েছে, সেই জায়গাগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা যেন দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ সকলকে উপহার দিতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ। আজকে আমরা আমাদের নুর আক্তার ডলি আপা যে কথাটি বললো, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলেই
আপনারা জানেন যে আজকে আমরা উপরে একটি হেডলাইন দিয়েছি, আমাদের যে বিষয়বস্তু, শিক্ষা মন্ত্রণালয়ের অধিদপ্তরে ফ্যাসিস্ট সরকারের দুর্নীতিবাজরা এখনো কেন। অর্থাৎ আমরা যখন এত কথা বলছি, চারপাশে আমরা বলছি যে আমরা রাহু মুক্ত হয়েছি, আমরা আমাদের 5ই আগস্টের পর আমাদের ছেলেরা জীবন উৎসর্গ করে আমরা ফ্যাসিবাদকে পতন করেছি, কিন্তু এই ফ্যাসিবাদের যারা দোষর, এই ফ্যাসিবাদের যারা কি, তারা কিন্তু এখনো বেশ চারপাশে এখনো বসে আছে, এবং এই বসে আছে বিদায় তেলের দাম হঠাৎ হঠাৎ করে বেড়ে যাচ্ছে। এই শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটা ব্যবস্থায় আজকে অরাজকতা সৃষ্টি হচ্ছে। ঠিক এই শিক্ষা মন্ত্রণালয়ের অধিদপ্তরের যিনি এখন ডিজি আছেন, আপনারা জানেন বিএম হান্নান সাহেব, তিনি কিন্তু একেবারে সেই শেখ হাসিনার একেবারে পার্সোনাল ঘরের লোক ছিল। একটার পর একটা প্রমোশন করে তিনি কিন্তু আজকে এই ডিজি জায়গা রয়েছেন। আমরা দেখেছি যে তার বিরুদ্ধে দুদক মামলা করেছে, বিভিন্ন মামলা চলমান, তারপরেও এখনো তিনি সেখানে বহাল তবিয়তে কার ইশারায় কোন ইশারায় বসে আছে আজকে আমরা কিন্তু বুঝতে পারছি না। আমরা বলবো যে বর্তমান আমাদের শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রধানমন্ত্রী এবং শিক্ষা উপদেষ্টা তারা চ্যালেঞ্জ দিয়েছে, আপনারা দেখেছেন যে ওই যুগান্তরে আমরা দুর্নীতিমুক্ত শিক্ষা চাই। দুর্নীতিবাজ প্রশাসনকে রেখে তারা কিভাবে দুর্নীতিমুক্ত শিক্ষা চায়, এটিও আমার কাছে একটি প্রশ্ন। আপনি যদি মদের দোকানে বসে নামাজের কথা বলেন, তাহলে তো আসলে সেই নামাজ কেউ পড়বে না, তাহলে আপনাকে মসজিদে যে নামাজের কথা বলতে হবে। তাহলে প্রশাসন যদি আমরা দুর্নীতিমুক্ত করতে পারি, তাহলেই কিন্তু আমরা আমাদের শিক্ষা অঙ্গন দুর্নীতিমুক্ত করতে পারবো। এই জন্য এই বিষয়গুলো নিয়ে আজকে আপনারা যারা আলোচনা করছেন, এই বিষয় নিয়ে একটু কথা বলবেন। আমরা এবার আমাদের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম রয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশ অভিভাবক ফোরাম। এই ফোরামের যিনি সভাপতি মোহাম্মদ আলামিন, আমি জনাব আলামিন ভাইকে কিছু কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকের শিক্ষা মন্ত্রণালয়ের অধিদপ্তরে ফ্যাসিস্টদের যে দৌরাত্ম, এই বিষয়ের উপরে আজকের এই সেমিনার সম্মানিত সঞ্চালক জনাব মোহাম্মদ মঞ্জুর হোসেন সেবাই সভার সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, বিভিন্ন পর্যায়ের শিক্ষক, সাংবাদিক, গুরুজন, সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছি বাংলাদেশে, আমাদের ছোট ভাই বোনেরা এবং সন্তানেরা কোভিডের যেই দখল, সেটি এখন আমরা কাটিয়ে উঠতে পারিনি আমাদের শিক্ষাঙ্গনে। তার মধ্যে বিগত ফ্যাসিস্ট সরকারের কারিকুলাম বা শিক্ষানীতি নিয়ে আমাদের ছাত্রদের, আমাদের বাচ্চাদের উপরে যে একটি পরীক্ষা চালিয়েছিল তারা শিক্ষানীতি নিয়ে। একটি মেডিসিন যখন বাজারে আসে, আপনারা জানেন যে মেডিসিনটি পরীক্ষা করে থাকে বিভিন্ন প্রাণীর উপর, বিড়াল, কুকুর, এই টাইপের প্রাণীদের উপর এই ভ্যাকসিন বা ওই টিকার পরীক্ষাটা করে থাকেন। আর আমাদের বিগত সরকারের যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি শিক্ষানীতি এবং শিক্ষার যে বিষয়টা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের উপরই সেটি তিনি পরীক্ষা করেছেন। যার কারণে আমাদের শিক্ষার্থীরা মাঝপথে খেয়ে হারিয়ে ফেলেছেন, এবং যার কারণে আপনারা দেখেছেন যে বিগত কয়েকটি বছর যে রেজাল্ট কেমন হয়েছে। এই রেজাল্ট যখন পাবলিশড হয়, তখন টিচাররা দোষারোপ করে গার্ডিয়ানদের উপর যে আমরা বাসায়, স্কুলে আমরা পর্যাপ্ত সময় দিই, কিন্তু বাসায় বাবা মায়েরা বাচ্চাদেরকে সেভাবে সময় দেয় না। ওনারা কর্ম নিয়ে ব্যস্ত থাকে, ওনারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, ওনারা টিভি চ্যানেল নিয়ে ব্যস্ত থাকে। এই টাইপের একটা দায় সারা অভিযোগ দিয়ে টিচাররা কোনো রকম পার পেয়ে যায়। আবার আমরা গার্ডিয়ানরাও বলে থাকি যে স্কুলে আর আগের মতো নাই, টিচাররা ক্লাসের পরে এখন আর ক্লাস আর নেয় না। এই যে একটা দোষারোপের যে একটা বিষয়, সেটির মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীদের কিন্তু শিক্ষা জীবনটা একেবারে নষ্ট হয়ে গেছে। কোভিডের দখলের কারণে পরীক্ষা না দিয়েও অনেক স্টুডেন্ট পাস করেছে, যার সাফার এখন ইউনিভার্সিটিতে এসে ওই স্টুডেন্টরা দিতে হচ্ছে, অনার্সে এসে ওই স্টুডেন্টরা কিন্তু সাফার করতে হচ্ছে। আমরা গতকাল দেখেছি যে একটা শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা পরিবর্তন জারি হয়েছে যে হয়তো 3 দিন যে অনলাইন ক্লাস নিবে। আমার খুব জানতে ইচ্ছে করে মাননীয় শিক্ষা মন্ত্রীর নিকট, যেখানে নাইট ক্লাবগুলো, যেখানে বারগুলো, রিসেটগুলো, নামি দামি রেস্টুরেন্টগুলো যেখানে মধ্যরাত পর্যন্ত খোলা থাকে, সেখানে স্কুল কেন অনলাইনে যেতে হবে?
একটা বাচ্চা একটা ক্লাসরুমে 60-70 জন বাচ্চা থাকে, ফাঁকা চলে 2 থেকে 3টা, কিন্তু যখন আমি অনলাইন ক্লাসে ফিরে যাব তখন প্রত্যেকটা বাচ্চা যখন বাসায় বসে অনলাইন ক্লাসে সে যুক্ত হবে, প্রত্যেকটি বাচ্চার জন্য কিন্তু একটা ফাঁকা একটা লাইট কিন্তু জ্বলবে, ঠিক না? তাহলে তো আমার মানে ইলেকট্রিসিটি বেশি যাচ্ছে। যেখানে একটা ক্লাসরুমে 3টা পাখা হলে চলে, সেখানে 60 জন স্টুডেন্টের জন্য আমাকে 60টা বৈদ্যুতিক পাখা আমাকে ব্যবহার করতে হচ্ছে। তাহলে সে জায়গা থেকে আমার ইলেকট্রিসিটি কিন্তু অনেক বেশি ব্যয় হচ্ছে। যে কোনো বিষয় আসলে আমাদের শিক্ষানীতির উপরে, শিক্ষকদের উপরে, স্টুডেন্টদের উপরে আমরা বরাবরই প্রত্যেকটি সরকারকে দেখেছি যত ধরনের চাপ আমাদের শিক্ষার উপরে পড়ে, সেটা হয় শিক্ষকদের প্রতি, নাহলে শিক্ষার্থীদের উপর। এটা কেন হবে? আমাদের সবগুলো ক্লাব আজকে ওপেন আছে, রেস্টুরেন্ট গুলো মধ্যরাত পর্যন্ত ওপেন থাকে, শপিং মল গুলো ওপেন থাকে, রিসোর্ট গুলো ওপেন থাকে, আমাদের মার্কেট গুলো ওপেন থাকে। তাহলে কেন স্কুলে বাচ্চাদের আমরা ক্লাস অনলাইনে যেতে হবে? আমি আজকের এই সেমিনার থেকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনায় রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করবো এবং জোর দাবি জানাবো। পাশাপাশি আমরা যারা গাইডিয়ান রয়েছি, অভিভাবক যারা রয়েছে, আমার বাচ্চা বিকেল উন্নয়নে পড়ে, আমরা সেখানে দেখি যে কি পরিমাণ অনিয়ম হচ্ছে, কারা করছে অনিয়মগুলো। আজকে গাইডিয়ান আমরা যারা মফস্বল থেকে যারা আমরা শহরে এসেছি, বা যারা আগ থেকেই শহরে যারা বসবাস করেন, আমরা একটা অসহায়, হয় গভর্নিং বোর্ডের কাছে, না হলে শিক্ষক মন্ডলীর কাছে, না হলে অদৃশ্য কোনো শক্তির কাছে আমাদের মতো মফস্বল থেকে উঠে আসা গাইডিয়ানরা বা ঢাকা শহরে যারা আমরা বসবাস করি, আমরা অনেকটা অসহায় হয়ে আছি। এটা কেন হবে? আজকের এই শিক্ষানীতি, আজকের এই প্যাসেজ যে কথাটা ইসাব ভাই বলেছেন বারবার, যে এখনো প্রত্যেকটি সেক্টরে বিগত পতিত প্যাসেজদের যারা দোষর, যারা প্যাসিজমকে যারা আঁকড়ে ধরে একজন ব্যক্তিকে দানবে পরিণত করেছে, তারা তো এখনো সব জায়গায় বহাল পরিণত হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে ওই প্যাসেজদের দোষরদের মাধ্যমে আমরা সকলেই এখনো সুফল নিচ্ছি, সুবিধা নিচ্ছি, তাদেরকে ব্যবহার করে আমরা এখনো আমাদের সুবিধাগুলো আমরা ভোগ করতেছি। তারা হচ্ছে মাত্র মাধ্যম। আমরা যাদের কাছে প্রতিটি প্যাসেজের দোষর বলছি, তারা ওরকম রাগব বল না, তারা ওরকম শক্তিশালী মানুষ না, তারা হচ্ছে মাত্র মাধ্যম। তাদেরকে ব্যবহার করে বিগত যারা কর্তা ব্যক্তি ছিল, মাথাওয়ালা ব্যক্তি ছিল, তারাও এই দোষরদেরকে ব্যবহার করে আখের গুছিয়েছে। এখন আমরাও এই দোষরদেরকে ব্যবহার করে আজকে আমরা আখের গোছাতে ব্যস্ত রয়েছি। সেজন্য আমাদের সিস্টেমকে পরিবর্তন করতে হবে। আমাদের শিক্ষানীতির যেই গ্যাপগুলো রয়েছে, যে লেগাসিগুলো রয়েছে, সেগুলো থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে। সেজন্য অভিভাবকদেরকে সচেতন হতে হবে। আমরা যারা কলম লিখতে পারি, সে জায়গায় আমরা লিখবো। যারা আমরা গান বলে প্রতিবাদ করতে পারি, আমরা গান দিয়ে প্রতিবাদ করব। আমরা যারা যে জায়গায় রয়েছি, প্রত্যেকটি জায়গা থেকে যদি আমরা প্রতিবাদটা জারি রাখি, তাহলে এই দুর্নীতিবাজরা, এই প্যাসেজদের দোষরা সংখ্যায় কিন্তু খুব একটা বেশি নয়। তারা আমাদের এই প্রতিবাদের ভাষা দেখে তারা তাদের জায়গা থেকে তারা বেরোয় আসবে। তো সবাইকে ধন্যবাদ। অনেক কথা বলা ছিল, সিনিয়রদের কাছ থেকে, শিক্ষক মন্ডলের কাছ থেকে কথা শুনবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আলামিন ভাই, অত্যন্ত সময় উপযোগী এবং সাহসী বক্তব্য রাখার জন্য আমরা আমাদের আজকের এই আয়োজনের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এবার আমাদের আরেকজন অভিভাবক এবং অভিভাবক নেটওয়ার্কে যিনি কাজ করছেন এবং নিজেও একটি স্কুলের যিনি প্রধান, আমাদের মারজান আক্তার, আমরা একটু তার কথা শুনবো। আসসালামু আলাইকুম। প্রধান অতিথি সহকারে এবং গণমাধ্যম কর্মীবৃন্দ যারা আছেন, তাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি খুব বেশি সময় নিয়ে কথা বলবো না। আজকে যে বিষয়ে নিয়ে কথা বলার আলোচনা বক্তব্য সবাই রাখবে, আমি শুধুমাত্র এতটুকুই বলবো যে শিক্ষা অঙ্গনে এখনো পর্যন্ত দুর্নীতি চলছে, চলমান। একজন ব্যক্তি 3টি জায়গায় বিগত বছর দেখেছি, 3টি জায়গায় তিনি বহাল ছিল এবং খুব সুন্দরভাবে উনি রিটায়ারমেন্টে গিয়েছেন, এবং সেটা ছিল শিক্ষা মন্ত্রণালয় একটি অধিদপ্তর, যেটা আমরা সবচেয়ে বেশি মনে করি প্রাণভ্রমর, এনসিটিভি। তো ওই এনসিটিভির মাধ্যমে যিনি ছিলেন, উনি চেয়ারম্যান ছিলেন এবং সাথে সাথে ছিলেন প্রাথমিক মেম্বার, প্রাইমারি মেম্বারে দায়িত্ব পালন করেছেন। তার মানে আমি বলতে চাই যে শিক্ষা মন্ত্রণালয় যোগ্য ব্যক্তি নেই। একজন ব্যক্তি কিভাবে
তিনটি দায়িত্ব পালন করে, এটা আমার প্রশ্ন। আজকে যাদের মানে এই যে আমরা যদি ব্যক্তির বিষয়গুলো আমরা তুলে ধরি তাহলে বলে শেষ করা যাবে না। আমরা বলতে চাই সিস্টেমটাকে পরিবর্তন করতে, যে দুর্নীতিগুলি বারবারই আসে সেগুলি প্রতিটা জায়গায় আমাদের আজকে মানে সব জায়গায় আমাদের সিস্টেমকে আঁকড়ে ধরেছে। এই দুর্নীতি বন্ধ না করলে আসলে আমরা শিক্ষা অঙ্গনকে আমরা আমাদের সন্তানকে ভালোভাবে মানুষ করতে পারবো না। ধন্যবাদ ঈসা ভাইকে এই সুন্দরভাবে আমাদের